আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2023-এর রাজশাহী বোর্ডের একটা সৃজনশীল সলিউশন করব। এটা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে সেকেন্ড চ্যাপ্টারে আসা একটা ম্যাথ। দেখো এখানে কি দেওয়া আছে, চিত্র, হাইড্রোজেন পরমাণুর বিকিরণ বর্ণালী দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের সিরিজ এবং কোন শক্তিস্তর থেকে কোন সিরিজে আসছে সেটা দেখানো আছে। গতে আমাদের কি বলছে, বোর তত্ত্ব অনুযায়ী উদ্দীপকে বর্ণালী সিরিজের উৎপত্তি ব্যাখ্যা করো। ওকে, প্রথমে গ নাম্বারটা সলিউশন করি। সো বর্ণালী সিরিজ ব্যাখ্যা, অর্থাৎ বর্ণালী কিভাবে তৈরি হয় হাইড্রোজেন পরমাণুতে। বোরের যে পরমাণু মডেল তার 3 নাম্বার যেই ব্যাখ্যাটা, সেখানে তিনি একটা কথা বলছেন যে যে প্রতিটি শক্তি স্তরের শক্তি আছে। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু আমরা তো জানি এটা যদি হয় নিউক্লিয়াস, এটা হচ্ছে 1 নং শক্তি স্তর, এটা হচ্ছে 2 নং শক্তি স্তর, এটা হচ্ছে 3 নং শক্তি স্তর। সো হাইড্রোজেন পরমাণুর নর্মাল স্টেটে সে 1 নং শক্তি স্তরে থাকবে। সো বাট তাকে যদি এনার্জি প্রোভাইড করি সে বিভিন্ন শক্তি স্তরে ধাপান্তর হইতে পারবে। সো এই যে বিভিন্ন শক্তি স্তর আছে হাইড্রোজেন পরমাণুর, প্রত্যেকটা শক্তি স্তরের আলাদা আলাদা করে একটা শক্তির মান আছে। অর্থাৎ এই যে 1 নং শক্তি স্তরে রয়েছে, সেই 1 নং শক্তি স্তরে আলাদা একটা ইউনিটের মান আছে, 2 নং শক্তি স্তরে আলাদা একটা শক্তি আছে, 3 নং শক্তি স্তরে আলাদা একটা শক্তি আছে। আমরা যখন কোনো একটা ইলেকট্রন বা একটা অ্যাটমের ভিতরে যখন এনার্জি সাপ্লাই করি, সো এনার্জি সাপ্লাই করা মানে কি, তার যে এনার্জি আগে ছিল তার সাথে কিছু পরিমাণ এনার্জি অ্যাড করছে। সো সে অতিরিক্ত একটা এনার্জি পাইছে, সেই এনার্জিটা পাইলে তার এনার্জির সাথে যদি যোগ হওয়ার পরে যেই এনার্জির বা যেই শক্তি স্তরের এনার্জির সমান পরিমাণ এনার্জি তার অর্জন হয়ে যাবে। অর্থাৎ মনে কর 2 নং শক্তি স্তরে থাকার জন্য তার যেই পরিমাণ এনার্জি দরকার, আমরা বাইরে থেকে কিছু পরিমাণ এনার্জি সাপ্লাই পাওয়ার পর সে সেই পরিমাণ এনার্জি অর্জন করে ফেলছে, তখন কি করবে, সে আর 1 নং শক্তি স্তরে থাকতে পারবে না। সে কি করবে, 2 নং শক্তি স্তরে লাফ দিয়ে যাবে। সো 1 নং শক্তি স্তরে 2 নং শক্তি স্তরে ধাপান্তর হয়ে গেছে। তারপর যদি তুমি সেই শক্তির যে সোর্সটা সেটা যদি বন্ধ করে দাও, তখন কি হবে, সে তো 2 নং শক্তি স্তরে থাকতে পারবে না, কারণ তার শক্তির সেটা তো প্রথম শক্তি স্তরে থাকার জন্য সেই শক্তিটা। ফলে কি ঘটবে, সে যেই পরিমাণ শক্তি শোষণ করে 2 নং শক্তি স্তরে গেছে, সেই সেম পরিমাণ শক্তিটা সে কী করবে, রিলিজ করে দিবে। অর্থাৎ যেই পরিমাণ শক্তি সে রিলিজ করবে সেই শক্তিটা একটা বিকিরণ রূপে রিলিজ করবে। অর্থাৎ সেই বিকিরণ যদি দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সীমার ভিতরে হয় তখন আমরা কালার দেখতে পাবো, আর যদি সীমার বাইরে হয় তখন দেখতে পারবো না। তখন বিভিন্ন ধরনের রশ্মি দেখতে পারবো, আলট্রাভায়োলেট, আইআর রশ্মি, এই ধরনের বিভিন্ন ধরনের রশ্মি দেখা যাবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। এই যে ধরো একটা শক্তিস্তর থেকে যে 2 নম্বর শক্তিস্তর যে গেল, সো এইখানে যে ইলেকট্রনটা যে একটা ধাপান্তর করলো, এই যে বিকিরণ বের হইলো সেটা থেকে যে তুমি যে ল্যামডা পাবা, সেটা কয়টা ভ্যালু পাবা, ল্যামডার একটা মাত্র ভ্যালুই তো পাবা। সো ল্যামডার একটা মাত্র ভ্যালু কি বোঝায়, যে একটা মাত্র বর্ণালী রেখা তৈরি হবে। অর্থাৎ এখানে অসংখ্য কালার পাবা না তুমি, বা একটাই মাত্র রেখা পাবা। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় কি, একটা বর্ণালী রেখাটা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম অনেক রেখায় বিভক্ত থাকে। অর্থাৎ আমরা যে ল্যামডার ভ্যালু একটা পাই, প্রকৃতপক্ষে সেগুলো কি অসংখ্য রেখার সমষ্টি। সো এই রেখা অসংখ্য রেখাগুলো কোত্থেকে আসছে সেটার ব্যাখ্যাই এখানে কোশ্চেন জিজ্ঞাসা করছে, যে বোর তত্ত্ব অনুযায়ী উদ্দীপকের বর্ণালী সিরিজের উৎপত্তি ব্যাখ্যা করো। তো সেটার ব্যাখ্যা হচ্ছে এটা, যে আমরা যদি অ্যানালাইসিস করি হাইড্রোজেন গ্যাস নিয়ে, সো হাইড্রোজেন গ্যাস মানে কি, হাইড্রোজেনের যে অ্যাটমগুলো সেটা খুবই দূরে দূরে থাকবে। সো সেই হাইড্রোজেন গ্যাসের ভিতরে আমরা যদি এনার্জি সাপ্লাই করি, মনে করো এই এনার্জি সাপ্লাই করছি গ্যাস অ্যাটমের ভিতরে, সো কোন অ্যাটমটা এই এনার্জিটা গ্রহণ করবে, এটা কি এই অ্যাটমটা গ্রহণ করবে, এই অ্যাটমটা গ্রহণ করবে, এই অ্যাটম, এই অ্যাটম, এই অ্যাটম, না এটা। সো যেই কোনো একটা করতে পারে, অথবা হইতে পারে এই সম্পূর্ণ এনার্জিটা একজনে গ্রহণ করলো, অথবা সবাই একটু একটু করে গ্রহণ করলো, অথবা সে বেশি করলো আরেকজনে কী করলো, কম করলো। তাহলে বিভিন্ন অ্যামাউন্টের এনার্জি যদি করে থাকে হাইড্রোজেন পরমাণু, ভিন্ন ভিন্ন পরমাণু ভিন্ন ভিন্ন অ্যামাউন্টের এনার্জি কী করলো, গ্রহণ করলো। তাহলে তারা যদি ভিন্ন ভিন্ন এনার্জি গ্রহণ করে, তাহলে কি তারা এই যে 1 নং শক্তিস্তরে যে প্রথমে ইলেকট্রনটা ছিল, সো ভিন্ন ভিন্ন শক্তি যদি তারা গ্রহণ করে, তাহলে এক একজন কি এক এক শক্তিস্তরে যাবে। কেউ যাবে 2 নং শক্তিস্তর, কেউ যাবে 3 নং শক্তিস্তরে,
হয়ে যাবে 4 নং শক্তি স্তরে। সো যেই শক্তি স্তরেই যাক, আমরা যদি এনার্জি সোর্সটা আবার কী করে দিই, রিমুভ করে দিই, সো যেই শক্তি স্তরে পৌঁছাই গেছিলো সেখান থেকে আবার ব্যাক করবে আগের জায়গায়। সো তখন আবার কি হবে, এক একজন কিন্তু এক এক এনার্জির বা এক এক পরিমাণ এনার্জি রিলিজ করবে, সেটার বিকিরণ কি হবে, এক এক ধরনের হবে। তো সেইটা থেকে যে আমরা ল্যামডা পাবো সেটাও কত হবে, অসংখ্য হবে। এই কারণে আর কি আমরা যে অ্যানালাইসিস যখন করি বা একটা এক্সপেরিমেন্ট যখন একটা ঘটাই, তখন কিন্তু কোনো সেপারেট হাইড্রোজেন অ্যাটম পাবো না আমরা। ফার্স্ট কথা হচ্ছে এটা, যে এই কাজটা যদি ঘটাইতে চাও তখন কি লাগবে, শুধুমাত্র একটাই অ্যাটম লাগবে। সো হাইড্রোজেন গ্যাস যদি তুমি নাও, সেখানে কি শুধুমাত্র একটা অ্যাটম থাকবে বা একটা কম্পাউন্ড থাকবে? না, হাইড্রোজেন গ্যাসের অসংখ্য কণা থাকবে। সো সেই অসংখ্য কণা তো তুমি একটার থেকে, মানে এখানে তো তুমি সিঙ্গেল কণা পাবা না। তো সিঙ্গেল কণা যেহেতু পাবা না, সবগুলা যেহেতু একসাথে উপস্থিত থাকবে, সো সবগুলা কি ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি শোষণ করবে এক এক টাইমে। সো ফলে যে বর্ণালী সিরিজ তৈরি হবে সেগুলো কি অসংখ্য রেখার সমন্বয়ে তৈরি হবে। সো এই হচ্ছে আমাদের গয়ের ব্যাখ্যা। ঘতে কি চাইছে, উদ্দীপকের বি সিরিজের সবগুলা রেখায় দৃশ্যমান হবে কি। সো বি সিরিজটা কি, এ সিরিজ হচ্ছে 1 নং শক্তি স্তরে আসবে অন্যান্য শক্তি স্তর থেকে, অর্থাৎ ইলেকট্রনটা 1 নং শক্তি স্তরে ছিল, এনার্জি সাপ্লাই করার ফলে একটা ইলেকট্রন 2 নম্বরে, একটা 3 নম্বর, একটা 4 নম্বর, এরকম 7 পর্যন্ত গেছে। তো সবাই আবার কোথায় ব্যাক করবে, এনার্জি যখন রিলিজ করব বা এনার্জি সাপ্লাই যখন কাইটা দিব, 1 নং শক্তি স্তরে ব্যাক করবে। বি সিরিজ 2 নং শক্তি স্তরে ব্যাক করবে, সি সিরিজ 3 নং শক্তি স্তরে ব্যাক করবে। ঠিক সিমিলারলি আমাদের কোয়েশ্চেনে চাইছে কি বি সিরিজের যে রেখাগুলো সেগুলো কি দৃশ্যমান আলোর হবে নাকি দৃশ্যমান আলো হবে না। সো বি সিরিজ মানে কি, বি সিরিজ হচ্ছে আমাদের N1 হচ্ছে 2 নং শক্তি স্তর, আর N2 কত, N2 হচ্ছে 3, 4, 5, 6, 7, এভাবে যাইতে থাকবে। সো 3, 4, 5, 6, 7 এই শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো সেগুলো 2 নং শক্তি স্তরে যখন ধাপান্তর হয়, আমরা জানি যে পরিমাণ এনার্জি রিলিজ হয় সেটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু ল্যামডাটা বের করা যায়। অথবা আমরা চাইলে আরেকটা সূত্র ইউজ করতে পারি, আমরা জানি 1/λ হচ্ছে রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, যেখানে রিডবার্গ ধ্রুবকের মান কত, মিটার এককে যদি আমরা নেই 10, 9, 6, 7, 8, 0, 0 পার মিটার। সো মিটার এককে ভ্যালু হচ্ছে এটা। সো N1 N2 মান যদি আমরা বসাইয়া এখান থেকে ল্যামডার মান বের করে ফেলতে পারবো। সো এখানে তো বলছে কি সবগুলা রেখাই দৃশ্যমান হবে কিনা, তো সবগুলা রেখা বলতে কি, তুমি এখানে মোট 3, 4, 5, 6, 7, সো 5টা রেখার জন্য বা 5টা কেজের জন্য 5 বার তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। সো 5 বার ল্যামডাটা বের করবা। প্রথম কেজে কি করবা, N1 এর মান 2, N2 এর মান 3। দ্বিতীয় কেজে কি, দ্বিতীয় কেজে হচ্ছে N2 এর মান 4, N1 এর মান 2। তৃতীয় কেজে N1 এর মান 2, N2 এর মান 5, তারপর 6, তারপর 7, এইভাবে 5টা বের করব। বের করার পর আমরা যে ল্যামডাগুলো পাবো সেগুলো যদি 480 থেকে 780 ন্যানোমিটার যে রেঞ্জ আছে সেটার ভিতরে যদি থাকে সবগুলো অ্যান্সার, তখনই কি হবে, দৃশ্যমান রেখা হবে সবগুলা। এবং আমরা এটা হয়তো জানি, যারা বই পড়ছে তারা তো হয়তো জানো যে বামার সিরিজ বি সিরিজ যেটা, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরে যদি ব্যাক করি ইলেকট্রনগুলো, সেগুলোকে বলা হয় বামার সিরিজ। এবং এটাও জানো সবাই, বামার সিরিজে যেই ইলেকট্রনগুলা বামার সিরিজে যে রশ্মিগুলা বিকিরণ হয় সেগুলো সবগুলা কোন অঞ্চলের, দৃশ্যমান অঞ্চলের। লাইমেন সিরিজেরগুলা ইউভি, বামার সিরিজ হচ্ছে দৃশ্যমান। আর বামার সিরিজ বাদে বাকি উপরে যত সিরিজে আছে প্যাসচেন, ব্র্যাকেট, ফ্রন্ট, বাকি সবগুলা হচ্ছে আইআর বা অবলোহিত অঞ্চলে। সো আমাদের সবগুলা রেখেই কি দৃশ্যমান হবে, বাট তুমি জিনিসটা ম্যাথমেটিক্যালি বের করে দেখাবা। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।